আজকে তো আমরা একদম নতুন একটা অধ্যায় শুরু করছি, মনে আছে? জি মিস। হ্যাঁ, গত ক্লাসে আমরা আমাদের নবম অধ্যায় বিপণন অধ্যায়টা শেষ করছিলাম। ওইটাতে যে আমাদের যে উদ্দীপক ছিল, সরি, সৃজনশীল অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সলভ করছিলাম। তো ওইটাতে তো মনে হয় কারো কোনো সমস্যা নেই, সমস্যা ছিল বা আছে দেখছো কারো? সুমাইয়া, নো মিস। সুমাইয়ার কোনো সমস্যা হয়েছে না? বুঝতে পারছি। নো মিস, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমাদের নবম অধ্যায় শেষ, তো আজকে আমরা নতুন অধ্যায় দশম অধ্যায় শুরু করতেছি। আমাদের এই অধ্যায়ের নাম হলো ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা। আচ্ছা, ব্যবসা উদ্যোগ তো মনে করো অনেক কঠিন একটা জিনিস, অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, আর এই কাজে অনেক কিছু প্রয়োজন, তাই না? এটা তো জানি, একটা নতুন একটা ব্যবসা, নতুন ধরনের একটা ব্যবসা গঠন করার জন্য তো আমাদের অনেক কিছু করতে হয়। তো সেই কাজগুলো করার জন্য আমাদের কিছু সেবা বা সহায়ক মানে সাহায্য সহযোগিতা প্রয়োজন। তো কত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং কি কি সাহায্য সহযোগিতা লাগবে, সেটা কোথা থেকে আমরা পাবো, সেটা হলো আজকে না, সরি, এই অধ্যায়ে আমরা আস্তে আস্তে দেখবো, কারণ আমরা তো একদিন আর একটা অধ্যায় শেষ করতে পারি না। ঠিক আছে, এই অধ্যায়ে মেনলি আমরা ব্যবসা উদ্যোগ উন্নয়নে যে সহায়ক সেবার ধরন, তিনটা ধরন আছে, সেই তিনটা ধরন সম্পর্কে জানবো। তারপর সেই তিনটা সহায়তা বা সাহায্য কোন ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে বা কোন ধরনের সোর্স গুলো থেকে আসবে, হ্যাঁ, তো সেগুলো আমরা জানবো। কারণ আমরা যখন বাস্তব জীবনে কিছুদিন পরে বা কয়েক বছর পর আমরা যখন নিজেরা যখন ব্যবসা উদ্যোগ নিব, আমরা এক একজন উদ্যোক্তা হব, তখন তো আমাদের সেই সাহায্যগুলো লাগবে, তাই না রায়তা? তখন আমাদের লাগবে না? আর আমরা যদি যারা এই সম্পর্কে কিছু জানে না, যে আসলে সাহায্যগুলো কোথা থেকে আসে বা কোথায় আমরা সাহায্যগুলো পাবো, তো সেই অনুপাতে তো আমাদের সুবিধা হবে, যারা আমরা জানি যে কোথা থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতাগুলো পাওয়া যাবে, কোথায় গেলে আমি সাহায্য পাবো, তো আমাদের সুবিধা হবে না? তো সেটাই, আমাদের জন্য খুব বেশি মানে ঝামেলায় না পড়তে হয়, কষ্ট না হয়, তো সেজন্য আমরা এখানে দেখবো। দেখো, একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করতে অনেক ধরনের সহায়তার প্রয়োজন হয়। বিভিন্ন রকম সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসা বা শিল্প স্থাপন ও সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। এই অধ্যায় আমরা ব্যবসা উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিল্পনীতি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের সহায়ক সেবা সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, প্রথমটা, উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবার ধারণা। আচ্ছা, এতটুকু প্রথমটা আমি পড়ি, তারপর বাকি যে দুইজন আছো সেই দুইজনকে দিয়ে পড়াবো, হ্যাঁ? আচ্ছা, কি বলছে? নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন একটি সৃজনশীল ও গঠনমূলক কাজ। আচ্ছা, আমরা যখন প্রথম অধ্যায়টা পড়ছিলাম, প্রথম অধ্যায় না, সরি, দ্বিতীয় অধ্যায় হলো উদ্যোক্তার গুণাবলী বা উদ্যোগ, ব্যবসা উদ্যোগ কোন ধরনের কাজ। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে ব্যবসা উদ্যোগ গঠনমূলক, হ্যাঁ, এবং সৃজনশীল কাজ, তাই না? গঠনমূলক কাজ বলতে কি বুঝি রায়তা? রায়তা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, গঠনমূলক কাজ বলতে কি বোঝায় বলতো, বা তোমার কি মনে হয়? রায়তা মিউট করা। ভুলে গেছি, বুঝতেছি তো। আচ্ছা, আচ্ছা, ভুলে গেছি বুঝলাম, বাট কি মনে হয় সেটা বলো। মিস, কিছু মনে হয় না? গঠনমূলক কাজ বলতে তো হয়তো ওই যে মানে জানি না। না না না, জানো, তুমি জানো, অবশ্যই জানো, কি মনে হয় সেটা বলো, মাথায় কিছু একটা আসতেছে, বলে ফেলো, ভুল হইলে কোনো সমস্যা নেই। ওই যে মিস অনেকগুলা কাজ একসাথে করে করে না, মানে নিজেরাই সৃষ্টি করে পরে নিজেরাই করে। হচ্ছে তো, কনফিউজ হওয়ার মিস কিছু আমার নাই তো। মাথায় তো গোল 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 ঘুরতেছে। গোল 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 ঘোরা কিছু নাই। দেখো, তোমার প্রথম হলো একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটা অর্জন করার জন্য, হ্যাঁ, বা কিছু একটা করতে চাও, সেটার জন্য তোমার আসলে কি কি লাগবে সেগুলো সব অর্গানাইজ করা, বুঝছো? এটাই গঠনমূলক কাজ, যে তুমি আগে ভাগে জানো যে তুমি কি করতে যাচ্ছ, তোমার একটা প্ল্যানিং থাকবে, কিছু একটা করার ইন্টেনশন থাকবে, সেই ইন্টেনশনটা ফুলফিল করার জন্য তোমার যা যা লাগবে, ঠিক আছে, সেই সব কিছু অর্গানাইজ করাটাই হলো গঠনমূলক কাজ। এবার বুঝছি রায়তা? এটাই তো জি তোমার মিস। মাথায় আসতেছিল, তো বলো, বলতে পারলা না কেন? আচ্ছা, আর সৃজনশীল কাজ কি সুমাইয়া? সুমাইয়া শুনতে পাচ্ছি? জি হ্যাঁ মিস। মিস, এটা আমি জানি, বলি। আগে সুমাইয়াকে জিজ্ঞেস করি, সুমাইয়া বলো।
মিস একটু চিন্তা করে নি। চিন্তা করতে হবে সৃজনশীল কাজ। আচ্ছা করো তো। মিস একটু চিন্তা করে নি। হ্যাঁ, প্রয়োজন হলে তুমি উদাহরণ দিয়েও বলতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি এমনি না বলতে পারো উদাহরণ দিয়েও বলতে পারো সৃজনশীল কাজ কি। এতক্ষণ চিন্তা করতেছে। বলবো? হ্যাঁ 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 আমি বলবো হ্যাঁ মিস মানে নিজের চিন্তা আমি ধারণাকে কাজে লাগিয়ে মিস কোন একটা নিজে থেকে তৈরি করাকে। হ্যাঁ, মানে যেই জিনিসটা কেউ করে নাই বা হয় নাই, হ্যাঁ, নিজের নিজস্ব চিন্তা ভাবনা, নিজের ইমাজিনেশন থেকে, ক্রিয়েটিভিটি, নিজে যা বুঝি, যা মনে হয়, যেভাবে করলে ভালো হয়, নতুন একটা কিছু করা। ঠিক আছে, সো আমাদের ব্যবসা উদ্যোগ বা আমরা যে একটা নতুন ব্যবসা সৃষ্টি করি বা শিল্প স্থাপন করি, সেটা একটা সৃজনশীল এবং গঠনমূলক কাজ। কারণ নতুন কিছু হলেই তো মনে করো সৃজনশীল এবং গঠনমূলক কাজ হলেই কিন্তু সেটা ব্যবসা উদ্যোগ হবে না, এটা কিন্তু হবে না। সবাই যেই ধরনের মুদি দোকান নিয়ে বসে, তুমিও যদি ঠিক একই রকম একটা মুদি দোকান সেম ক্লোন নিয়ে বসো, ওইটা কিন্তু ব্যবসা উদ্যোগ তেমন একটা ভালো হবে না। ঠিক আছে, দেখো, কিন্তু এর সাথে ঝুঁকিও জড়িত, খুব ভালোভাবে জানি যে এই ব্যবসা উদ্যোগে বা ব্যবসা করার জন্য আমাদের অনেকটা টাকা ইনভেস্ট হয়, আর টাকাটা লস হওয়ার বা মানে আমার ব্যবসাটা সফল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এটাতে ঝুঁকি আছে আর্থিক ক্ষতির। ফলে সহজে কেউ এই কাজে এগিয়ে আসতে চায় না। এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সহায়তা। উদ্যোগ গ্রহণের এসব সহায়তা একজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে ব্যবসায় বা শিল্প স্থাপন ও তা সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। এটা কি বুঝছি কি বলছে মেয়েরা? জি মিস। আচ্ছা, দেখো, মিউট করে রাখার দরকার নেই, মাত্র তোমরা দুইজন আসো, তোমরা আনমিউট করে রাখতে পারো, আমার সাথে একটু কথাবার্তা বলো, তাহলে আমারও পড়াইতে ভালো লাগবে। ঠিক আছে, রেসপন্স পাইতে আমার সুবিধা হবে। আচ্ছা, দেখো, প্রকৃতি অনুযায়ী এসব সহায়তাকে উদ্দীপনামূলক, সমর্থনমূলক ও সংরক্ষণমূলক এই 3 ভাগে ভাগ করা যায়। এই লাইনটা দাগায় ফেলো, বই আছে না সাথে? জি ব্যবসায় মিস। সহায়ক সেবা বা ব্যবসা উদ্যোগের সহায়ক সেবাকে কয় ধরনের কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 3টার নাম কি? উদ্দীপনামূলক, সমর্থনমূলক ও সংরক্ষণমূলক। দাগাইছি? জি জি মিস। মিস। আচ্ছা, তারপর দেখো, উদ্দীপনামূলক সহায়তা বলতে কি বোঝায়? আচ্ছা, সেইটা পরে যায়। উদ্দীপনা বলতে কি বোঝায়? যে উদ্দীপনামূলক কাজ বা সহায়তা বলতে আসলে তোমার কি মনে হয় সুমাইয়া? কি মনে হয় বলো তো? জি মিস। হ্যাঁ বলো মিস তো, আমি কি মনে নিজেই তো হয়? বুঝতেছি না। কিছু একটা মনেও হয় না? মিস বুঝতেছি না। রায়তার কিছু মনে হয়? মিস উদ্দীপনা মানে তো একটা জিনিস মনে আসতেছে, যখন সায়েন্সে পড়ছিলাম, ওই যে নিউরন থেকে ব্রেনের মধ্যে যে সংকেত পাঠানোর যে একটা চিন্তা ভাবনা উঠে, যে ওইটাই নিউরন, মানে ওয়াও, হচ্ছে উদ্দীপনা। ওয়াও, খুব সুন্দর একটা উদাহরণ হয়েছে। মানে একটা কিছুর মানে জন্য তোমাকে ইন্ডিকেট করতেছে বা সাইন দিচ্ছে, তাই না? ব্রেন থেকে যে জি হ্যাঁ আমার মিস। এখানে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, সেন্সর কাজ করতেছে। তো উদ্দীপনা বলতে মোটামুটি ইন্সপায়ার করা। ঠিক আছে, যে জিনিসটা তোমার মনের ভিতর ছিল না, মাথায় ছিল না, সেই জিনিসটাকে তোমাকে ইন্সপায়ার করতেছে। এটাই হলো উদ্দীপনামূলক ব্যাপারটা। ঠিক আছে, বুঝছি? জি মিস। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, উদ্দীপনামূলক সহায়তা বলতে বোঝায় বিভিন্ন প্রকার অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ। অনুপ্রেরণা বলতে মনে করো যে মোটিভেট করতেছে, যে তোমার মনের ভিতরে আশা জাগাচ্ছে, নতুন স্বপ্ন দেখাচ্ছে। ঠিক আছে, বুঝছি। যে ধরো যে জি মিস। তোমাদের স্কুলে থেকে কি আসলো, 10 মিনিট স্কুল থেকে একটা টিম আসলো, তারা কি করতেছে, তোমাদেরকে বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু টপিক বা কোর্স সম্পর্কে তারা জানাবে, শিখাবে। বা 10 মিনিট স্কুল বাদ মনে করো যে বিভিন্ন ধরনের ক্রাফটিং আছে না, আর্ট শিখায়, ক্রাফট শিখায়। হ্যাঁ, তো এইরকম একটা টিম আসলো যারা তোমাদেরকে ফ্রিতে, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর জিনিস শিখাই দিবে। তো এই জিনিসটা যদি শিখায়, প্রশিক্ষণ দেয়, তোমার মধ্যে কি একটা ইন্সপায়ারেশন ব্যাপার আসবে এই জিনিসগুলো শিখার। জি মিস। হ্যাঁ, এটা। তারপর দেখো, এই যে ব্যবসা উদ্যোগের ক্ষেত্রেও যে মনে কর যে যখন দেখা যায় যে এই যে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, তারপর আবার ব্যবসার জন্য দেখা যায় যে অনেক ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আছে, যে টেকনিক্যাল কাজ, মানে ট্রেনিং গুলো আছে। ঠিক আছে, মেকানিক ব্যাপারগুলো আছে, তারপরে যে বিউটি পার্লার, তারপর হলো জামা কাপড় সেলাই, টেলারিং এর কাজগুলো, এগুলোর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয় না? তারপর যে কেক বানানোর প্রশিক্ষণ, তারপর খাবার তৈরি করার, তারপর শো পিস তৈরি করার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয় না? যে অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো যদি তোমার তুমি যদি ঠিকঠাক মতো যোগ্যতা ফুলফিল করতে পারো, তাহলে তুমি ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবা। এরকম কখন শুনছি এই ধরনের প্রশিক্ষণগুলোর ব্যাপারে?
মিস তোমরা কি আবার একটু শুনছো? বলবেন? আচ্ছা, তোমরা কি এই ধরনের কোনো প্রশিক্ষণের ব্যাপারে কখনো শুনছো যে ওই যে বিউটি পার্লারের যে কাজগুলো সাজানোর, হ্যাঁ, বিউটি পার্লার কাজগুলো, তারপর হলো রান্না বান্না, কেক তৈরির মানে শিখানো, তারপর হলো কি বলে শো পিস তৈরি করা, তারপর হলো জামা কাপড় তৈরি করা, টেইলারিং এর কাজগুলো যে শিখায়, মানে যেগুলো শিখতে হয়, হ্যাঁ, এই ধরনের যে প্রশিক্ষণ দেয় বিভিন্ন ধরনের। জি মিস। হ্যাঁ, তো এই ধরনের প্রশিক্ষণগুলো দেখা যায় যে কখনো কখনো দেখা যায় যে ফ্রিতেও দেয়, বুঝছো? তো ওই ধরনের যদি প্রশিক্ষণ দেয়, তাহলে তুমি যদি এরকম ফ্রিতে যদি এরকম প্রশিক্ষণ পাও, তাহলে তোমার মধ্যে একটা ইন্সপিরেশন চলে আসবে না যে নিজের কিছু একটা করার? হয়তো। হয়তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপনামূলক প্রশিক্ষণ বিনিয়োগের সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করণ, শিল্প স্থাপনে সরকারি সাহায্য সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ও পরামর্শ দানকে বোঝায়। আচ্ছা, মেইন কথা হলো তুমি কোনো ব্যবসা সম্পর্কে চিন্তা ভাবনা করতেছো না, ঠিক আছে? বুঝতেছি। মেয়ে মেয়ে দুইটারে আমি জি মিস। বললাম আনমিউট করতে, এই দুইটা মিউট করে রাখছে, আনমিউট করো। তাহলে তো মিস একটু পর পর আম্মু এসে বলবে রায়তা এটা রাখতে শুনবেন। সমস্যা নাই, সমস্যা নাই, রায়তা এটা রায়তা ওইটা, কোনো সমস্যা না। আমার আম্মু এসে বলে, আমার ঘরের লোকজন এসে বলে, সমস্যা নাই। আচ্ছা, দেখো সুমাইয়াও আনমিউট করো। আচ্ছা, দেখো উদ্দীপনামূলক বলতে যা বোঝায় সেটা হলো যে তোমার মাথায় ব্যবসা করার মতো কোনো চিন্তা ভাবনা ছিল না, নাইও, ঠিক আছে? তুমি ব্যবসা সম্পর্কে কিছু জানো না, কি করবা সেটাও জানো না, তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, চিন্তা ভাবনা নাই, কোনো রকমের কোনো সুযোগ সুবিধাও নাই, মানে তোমার মাথায় ব্যবসা নামক কোনো চিন্তা ভাবনা আসেও নাই। বাট তুমি যদি কোথাও থেকে এরকম কোনো সুযোগ সুবিধা পাও বা সহায়তা পাও, যেই সহায়তাগুলোর কারণে তোমার মাথার মধ্যে ব্যবসা করার চিন্তা ভাবনা ঘুরবে, ঠিক আছে? এই যে একটা একটা ওই যে সেন্সরের মতো কাজ করবে, বুঝতেছো? ওই যে আমাদের যে রায়তা জি যে মিস। বললো নিউরনের একটা ব্যাপার আছে, যে আমাদের নিউরন থেকে বলে যে একটা সিগন্যাল দিচ্ছে যে এইখানে কিছু একটা হচ্ছে, বা আমি একটা ব্যথা পাইছি, হ্যাঁ, বা এরকম, যে তোমার মাথার মধ্যে কাজ করবে যে আচ্ছা এরকম, এটাও তো একটা ব্যবসা হইতে পারে, আমি তো এই কাজটাও করতে পারি, এইভাবেও তো আমি ইনকাম করতে পারি, এইভাবেও তো আমি আমার জীবিকা অর্জন করতে পারি, ঠিক আছে? তো এর জন্য তুমি যদি কোথাও থেকে প্রশিক্ষণ পাও, তারপর যদি তুমি বিনিয়োগ করতে পারো, তোমার কাছে টাকা আছে বাট ওই টাকাগুলো তুমি দিয়ে তুমি কি করবা তুমি জানো না, তো সেগুলো দিয়ে যদি তুমি যদি কোথায় বিনিয়োগ করলে তোমার টাকাটা লস খাবে না, তুমি সুন্দরভাবে বিনিয়োগ করতে পারবা, এবং তুমি যদি একটা শিল্প স্থাপন করো, তো সেখানে তুমি সরকার থেকে কি কি সাহায্য সহযোগিতা পাবা, তারপর হলো কারিগরি ও অর্থনৈতিক তথ্য, এই ধরনের তুমি, তোমার কাছে কিন্তু, আমাদের কাছে কিন্তু মেইনলি কোনো এরকম কোনো অর্থনৈতিক তথ্য বা পরামর্শ কেউ কিন্তু দেয় না, ঠিক আছে? টাকা পয়সা সম্পর্কিত বা টাকা কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, কোথায় করলে ভালো হবে না, ঠিক আছে, কিভাবে আমরা ইনভেস্ট করব, ঠিক আছে, মানে ফিনান্স রিলেটেড ইনফরমেশন গুলো এবং অ্যাডভাইস গুলো যদি আমরা খুব সহজেই পাই, তখন কিন্তু ব্যবসার ব্যাপারে কিন্তু আমাদের একটা পজিটিভ ধারণা চলে আসবে, যে সুযোগ পাইলেই আমি একটা শুরু করে দিতে পারি। তো এরকম একটা যখন আমি সাহায্য সহযোগিতা পাবো, তখন এটা কি হবে? উদ্দীপনামূলক সহায়তা। এবার কি আমরা বুঝছি উদ্দীপনামূলক সহায়তা কোনটা? জি মিস। জি মিস। দুইজনে বুঝছি? জি মিস। আচ্ছা, জি দেখো মিস। তিনটা সহায়তা, মানে টোটাল যত ধরনের সহায়তা আমরা পাই সেটার আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি: উদ্দীপনামূলক, সমর্থনমূলক, সংরক্ষণমূলক, ঠিক আছে? সো তিনটারে যদি আমি আলাদা না করতে পারি, তখন মনে করতে পারি যখন প্রশ্ন আসবে বা উদ্দীপকে কোনো প্রশ্ন আসলো, ঠিক আছে, উদ্দীপক একটা ঘটনা দিল, সে এই ধরনের, জনাব রহিম এই ধরনের সহায়তাগুলো পাইছে, তুমি কিন্তু তখন কিন্তু আলাদা করতে পারবে না, তুমি যদি বুঝতে না পারো যে কোনটা উদ্দীপনামূলক কোনটা সমর্থনমূলক, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি কিন্তু আলাদা করতে পারবে না, তোমার কাছে দুইটাই সেম লাগবে, বুঝছো? তো এর জন্য এত আলোচনা করলাম। আচ্ছা, এবার আসি সমর্থনমূলক। সমর্থনমূলক বলতে আসলে কি বুঝি রায়তা? মানে হচ্ছে সমর্থন, ওই যে কি জানি বলে, কোনো কিছু আমার কাছে আছে আমি ওকে দিলাম, সমর্থন করলাম। না তো, এটা তো আমি দান করে দিলাম, সম্প্রদান ও করলাম। আচ্ছা। সুমাইয়ার কি মনে হয় সমর্থন বলতে? সুমাইয়া? জি মিস। হ্যাঁ, সমর্থন বলতে তুমি কি বুঝো? কি মনে হয়? কিচ্ছু মনে হয় না? বুঝি না। সমর্থন মানে তুমি বুঝো না? জি মিস। আচ্ছা, 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 সাপোর্ট করি, ও কিছু একটা করতেছে, এটারে আমি সাপোর্ট করতেছি, আমার মনে হচ্ছে যে না ও ঠিক করতেছে, এটার মানে বুঝি, এই জিনিসটা বুঝি। জি মিস।
রায়তা বুঝি, জি মিস। এটাই সমর্থন। ঠিক আছে, দেখো তুমি মানে আমাদের এখানে রায়তা কি করতেছে, রায়তা আহ, রায়তা হয়তো আমাদের স্কুলের একটা ফাংশনে গান গাইতেছে, ঠিক আছে। এখন এই গানটা গাইতেছে অনেকের কাছে ভালো লাগতেছে না, কারণ মনে হচ্ছে যে রায়তা বেশি বেশি করতেছে, বা রায়তা সবার অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করতেছে, বা একদম লাইম লাইটে মানে ফোকাস লাইটের মধ্যে চলে আসতে চাচ্ছে। বাট এটা অনেকের মনে হইলেও কি হবে, আমাদের সুমাইয়ার মনে হচ্ছে যে রায়তা যা করতেছে একদম ঠিকঠাক করতেছে, ঠিক আছে, সাপোর্ট করতেছে, এবং রায়তার কাজটাতে কোনো সমস্যা নেই, ওর ভালো লাগতেছে। তো এটা কি করলো, সুমাইয়া রায়তাকে সমর্থন করলো। ঠিক আছে, তো ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে এটা হবে যে তুমি একটা ব্যবসা শুরু করছো বা করতে চাচ্ছ, ঠিক আছে, তোমার মাথার মধ্যে একটা বিজনেস আইডিয়া আছে। এখন সেই বিজনেস আইডিয়া গুলো যদি তুমি কোনো একটা সোর্স থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে যদি সমর্থন পাও, যে হ্যাঁ ওই প্রতিষ্ঠানটা ঠিক মনে করতেছে যে তুমি যে বিজনেস আইডিয়াটা নিয়ে আসছো বা যে বিজনেস আইডিয়াটা নিয়ে কিছু একটা করতে চাচ্ছ সেটা ঠিক আছে, এবং এটা করলে তুমি আসলে বিজনেসটা ফুলফিল করতে পারবে, এবং বিজনেসটা অনেক বেশি পটেনশিয়াল, তুমি এটা তো লস খাবে না। ঠিক আছে, বুঝতেছি। জি মিস। হ্যাঁ, জি তো এইরকম যদি তুমি কোনো সাহায্য সহযোগিতা পাও, তো দেখো যে তোমাকে সমর্থন করবে, মানে যে তোমার কাজটাকে সাপোর্ট করে, সে কিন্তু তুমি যখন দেখা যায় যে একটু ঝামেলার মধ্যে পড়ে যাও, যে হ্যাঁ আচ্ছা আমি এটা করতে চাচ্ছি বাট এটা কিভাবে করতে হবে আমি বুঝতেছি না, ঠিক আছে, কিভাবে করলে ভালো হয় সেটা বুঝতেছি না, তো তখন কি যে তোমাকে সাপোর্ট করতেছে সে কিন্তু তার নিজের জায়গা থেকে তোমাকে অনেক ধরনের টিপস দিতে পারে, তারপর একটু একটু ছোটখাটো হেল্প করতে পারে, যে আচ্ছা ঠিক আছে এটা এভাবে করলেও ভালো হয়, এটা এইভাবে করো বা দাও আমি করে দিই। এরকম হয় না যে তোমাকে সাপোর্ট করে, হেল্প জি করে না? মিস। হ্যাঁ, তো সেটাই দেখো, সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন। ও আচ্ছা, আমাদের যিনি উদ্যোক্তা তিনি কি শিল্প স্থাপন করতে চাচ্ছিলেন, কিন্তু তার পক্ষে একার পক্ষে তো পুরোপুরি একটা বড় শিল্প বা ক্ষুদ্র শিল্প বা মাঝারি যেটাই বলি সেটা স্থাপন করাটা অনেকটা কষ্টে। তো কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো সোর্স থেকে সে যদি তার শিল্পটা স্থাপন করার জন্য সাহায্য সহযোগিতা, তারপর সেটাকে কিভাবে সে পরিচালনা করবে ম্যানেজ করবে সেটা করার জন্য মানে অ্যাডভাইস পায়, তারপর কিভাবে তার সম্পদগুলো ব্যবহার ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। ঠিক আছে, এবার বুঝছি জি মেয়েরা। মিস। হ্যাঁ, দেখো শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, দেখো আমরা কি জানি না যে তুমি যখন কোন একটা প্রতিষ্ঠান গড়ে তুলবা তখন তোমার কি ওইটা নিবন্ধন থাকলে অনেক বেশি সুবিধা পাবা, একটা আইনগত সুবিধা পাবা। জি মিস। আমাদের শিল্প স্থাপনাও নিবন্ধন করতে হয় ওই যে সিটি কর্পোরেশনের আন্ডারে, জানি। হ্যাঁ মিস জানি। আচ্ছা, বলতে হবে। তো নিবন্ধন করার জন্য যদি তুমি সুযোগ সুবিধাটা পাও, সহজে করতে পারো, তারপর পুঁজির সংস্থান, কোথা থেকে তুমি টাকাটা পাবা, মানে টাকাটা কোথা থেকে আসবে সেটা যদি খুব ইজিলি ম্যানেজ করতে পারো, তারপর অবকাঠামোগত সহায়তা। আচ্ছা, এখন আমার বলো অবকাঠামো জিনিসটা কি, অবকাঠামোগত সহায়তাটা কি, কে বলবে, নিজের মিস আমি থেকে কে বলবো। বলবে? হ্যাঁ হ্যাঁ, রায়তা বলো। মিস অবকাঠামোগত সহায়তা মানে হচ্ছে আমি একটা বিজনেস করব বা আমার একটা জায়গা তো লাগবে হুম হুম বিজনেসটা বসানোর জন্য। তো হুম। বিজনেসটা বসানোর জন্য আমার কোনো জায়গা নাই, তো আমি অন্য কার কাছ থেকে হেল্প নিলাম বা অন্য কেউ আমাকে বললো যে হ্যাঁ তুমি এখানে তোমার বিজনেসটা করতে পারো। আচ্ছা, এটা অবকাঠামোগত, এটা ঠিক আছে যে আমি যে এইখানে বিজনেসটা করতে যাচ্ছি সেখানে কি আমার ভূমির দরকার আছে, বাট ভূমিটাই যে অবকাঠামো সেটা কিন্তু না রায়তা। এই যে আমি যে একটা শিল্প প্রতিষ্ঠান গঠন করব বা একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করি, আমার কি বিদ্যুতের লাইন লাগবে না, আমার পানির লাইন লাগবে না, আমার সুয়ারেজ জি লাইন মিস। লাগবে না? তো এগুলোই মেনলি অবকাঠামোগত মানে সুযোগ সুবিধা, বুঝছো। আবার রাস্তাঘাটও তো লাগবে, যে রাস্তা দিয়ে আমার কাস্টমার আসা যাওয়া করবে, বা আমি আমার পণ্যগুলো নিয়ে আসবো, কারখানায় নিয়ে যাব, তৈরি হবে, এগুলো রাস্তাঘাট লাগবে না? হ্যাঁ, তো আমার এই যে পানি গ্যাস বিদ্যুৎ রাস্তাঘাট এই সুযোগ সুবিধাগুলো, এবং যেখানে আমি ব্যবসাটা করতেছি সেখানে ইনফ্রাস্ট্রাকচার গঠনটা সেটা হলো অবকাঠামোগত সুবিধা। তারপর কর অবকাশ, কর অবকাশ মানে কি সুমাইয়া? নিচে যে যে শিক্ষা প্রতিষ্ঠান মানে এমন কিছু যে কর দিতে হয় আর কি। বুঝি নেই মা, বুঝি নেই, আবার বলো তো। সুমাইয়া আবার বলো, আমি বুঝতে পারিনি। জি মিস বলতেছিলাম, মিস কর দাও কে বোঝায়? কর দাওকে বুঝায়, দেখো তুমি যখন ব্যবসা করবা তখন তোমাকে ব্যবসার ট্যাক্স দিতে হবে না সরকারকে,
এটা তো দিতে হয়, জি জানি মিস। তো। হ্যাঁ, তো এই হুম। ট্যাক্সটা যদি তোমাকে মওকুফ করে দেয়, ওই যে ট্যাক্সটা কমাই দিচ্ছে, তোমার হয়তো 100 টাকা ট্যাক্স আসছে হিসাব অনুযায়ী, বাট তোমাকে যদি 40 টাকা মাফ করে দিল, এটাই হলো কর অবকাশ। অর্থাৎ তোমাকে এখন 100 টাকার পরিবর্তে 60 টাকা কি করতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে। তো তোমাকে 40 টাকার কর অবকাশ দিচ্ছে। আবার ভর্তুকি প্রদান, ভর্তুকি প্রদান জিনিসটা কি রায়তা? মিস জানি না, এটা তো প্রথমবার জিন্দেগিতে শুনলাম। আচ্ছা, সুমাইয়া শুনছি কখনো ভর্তুকি, সাবসিডি? মনে হয়, হ্যাঁ, মনে কি হয়। হইতে পারে, কি হইতে পারে, কোথায় শুনছিলাম একটু বলো তো। মনে পড়তেছে না? না মিস। আচ্ছা দেখো, তোমার কিছু একটা করার জন্য বাজেট আছে। ধরো তুমি একটা জামা কিনতে চাও, সে জামাটা কেনার জন্য তোমার বাজেট আছে 5,000 টাকা, তোমার কাছে 5,000 টাকা আছে, ঠিক আছে। এখন তুমি জামা কিনতে গেছো, শপিং মলে গেছো। এখন তুমি যে জামাটা পছন্দ করছো সেই জামাটার দাম 6,000 টাকা, কোনো মতে 6,000 টাকার কমে দিবে না। এখন তোমার কাছে কত আছে, 5,000 টাকা, বাট তুমি কিন্তু 5,000 টাকা দিয়ে জামাটা কিনতে পারতেছো না। এখন তোমার কত টাকা লাগবে, আরো 1,000 টাকা লাগবে না সুমাইয়া? জি মিস। এখন সাথে তোমার আম্মু আছে, আম্মু কি করলো, 1,000 টাকা দিয়ে দিল। আম্মু এই 1,000 টাকা যে দিয়ে দিল, এই 1,000 টাকাটারে বলবে ভর্তুকি প্রদান, ঠিক আছে, সাবসিডি দেওয়া। এটা হলো একটা মানে আমাদের একদম প্র্যাকটিক্যাল লাইফে, মানে একদম পার্সোনাল লাইফের একটা উদাহরণ। ভর্তুকি বলতে মোটামুটি এইরকম কিছু একটারে বুঝে, এইরকম কিছু একটা, বাট এটারই তা কিন্তু না। দেখো, তুমি যখন একটা শিল্প প্রতিষ্ঠা করবা, তখন কিছু কিছু ক্ষেত্রে বা কিছু শিল্পকে সরকার কি করতে চায়, আরো বেশি মানে উন্নয়ন করতে চায়, যে এই শিল্প খাতটা আরো মানে বড় হোক, বা এই শিল্পে মানুষ আরো বেশি ইনভেস্ট করুক। তখন কি করে সরকার, দেখা যায় যে এই শিল্পগুলোতে বা এই প্রতিষ্ঠানগুলোতে যারা ওই যে শুরু করতেছে, ঠিক আছে, তাদের ইনভেস্টমেন্ট যেন আরো ভালো হয়, হ্যাঁ, যেন করে, এর জন্য সরকারও কি করে, কিছু টাকা পয়সা দেয় মাঝে মাঝে, বুঝছো, জি মিস। সরকার থেকে একটা জি ফান্ড মিস। দেয়। এবার বুঝছি ভর্তুকি জিনিসটা কি, মনে থাকবে? জি মিস। জি হ্যাঁ, মিস। মিস তো একটা দেখো কোয়েশ্চেন। হ্যাঁ রায়তা বলো। মিস কর অবকাশে ওখানে যে মানে আপনি বললেন যে এরকম হ্যাঁ, ট্যাক্স মওকুফ করে দেওয়া হয় বা নেওয়া হয় না বা কম নেওয়া হয়, তাইলে মিস ওইখানে কি যে চার্টার্ড অ্যাকাউন্টাররা থাকে ওরাও যে মাঝে মাঝে ট্যাক্স 10 লাখ টাকা হইলে 5 লাখ টাকা করে দেয় বা 2 লাখ টাকা করে দেয়, এটাও কি এটার মধ্যে পড়ে? বাবা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যা করে সেটা হলো আইনের ফাঁকযোগ বাইর করে, বুঝছো, মানে ট্যাক্স কত কম দেওয়া যায়, মানে এইটা কিন্তু সরকার কিন্তু কিছু করতেছে না, বুঝছো। কিন্তু মনে করো চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হলো যেইভাবে মনে করো যে তুমি ট্যাক্সটারে কমায় নিয়ে আসতে পারো, মানে তোমার ট্যাক্স দেওয়ার কথা হিসাব অনুযায়ী লিগালি 10,000 টাকা আসছে, বাট চার্টার্ড অ্যাকাউন্টার আমাদের ট্যাক্স কোন খাতে কত টাকা কোন হিসাবে দিতে হবে সেটা কিন্তু সবকিছু আমাদের আইনে বা একদম মানে লিগালি সবকিছু আইন দ্বারা বলা আছে, বুঝছো, সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ওইখানের মধ্যেও কিন্তু কিছু ফাঁক ফোকর আছে। তো কোথায় কি ফাঁক ফোকর গুলো আছে, কিভাবে কমানো যায়, সেগুলো কিন্তু আবার তারা ভালো জানে, বুঝছো, চার্টার্ড অ্যাকাউন্ট যারা। তো তারা কি করে, ওই সকল ফাঁক ফোকর ইউজ করে 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 আবার দেখায় যে তোমার প্রতিষ্ঠানের প্রফিট হয় নাই। তোমার যদি প্রতিষ্ঠান প্রফিটই যদি দেখায় কম, তাহলে কি তোমার ট্যাক্সও কম দিতে হবে, বুঝছো। জি তো মিস। এইভাবে মনে করো যে ট্যাক্স কমায় নিয়ে আসে। আর সরকার যেটা মনে করো যে তুমি দেখাইছো যে তোমার ট্যাক্স লিগালে আসার কথা 10,000, তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওইটারে 5,000-এ নিয়ে আসছে, বাট সরকার যদি তোমাকে আরো কর অবকাশ দেয়, তখন দেখা যাবে যে তোমার কত করলো, তোমাকে 1,000 টাকা আরো কমাই দিল, তাহলে তোমার কত, 4,000 টাকা দিতে হয়েছে। তো তুমি এখানে কর অবকাশ কত টাকা পাইছো, 1,000 টাকা, ঠিক আছে। আর ভর্তুকির জি ব্যাপারটা মিস। হলো, তোমার প্রতিষ্ঠানে তুমি ইনভেস্ট করছো কত, 10,000 টাকা, এখন তোমার আরো কিছু টাকা ইনভেস্ট করলে আরো যদি তুমি 2,000 টাকা পাইতা, তাহলে তুমি আরেকটা নতুন মেশিন ইনস্টল করতে পারতা, তোমার আরো প্রোডাকশন ভালো হইতো বা প্রতিষ্ঠানটা আরো উন্নতি করতে পারতো। তো সরকার যদি এখানে নিজের থেকে কিছু ফান্ড তোমাকে দেয়, ধরো 2,000 টাকা দিল, হ্যাঁ, মেশিনের জন্য, তো সেটা কি হবে, ভর্তুকি প্রদান। তার মানে তুমি একটা নতুন শিল্প প্রতিষ্ঠান করতেছো বা একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান করতেছো, সেখানে সেটা নিবন্ধন করা, পুঁজি সংস্থান করা, তারপর তুমি যেন খুব সহজে গ্যাস বিদ্যুতের সুবিধা পাও, রাস্তাঘাট হয়। তারপর ব্যবসা শুরুর ক্ষেত্রে দেখো, তুমি যখন একটা নতুন ব্যবসা গঠন করবা, তখন কিন্তু তোমার প্রফিট অত বেশি হবে না। তুমি চাইলেও কিন্তু খুব ভালো ভাবে শুরু করলেও কিন্তু প্রথম দিকে প্রফিট অত ভালো হয় না, ব্যবসাকে আস্তে আস্তে উন্নত হয়, তাই না, এটা তো জানি। তো প্রথম দিকে প্রফিট কম হয়, তো তুমি যদি উইটে যাই প্রফিট হয় সেটা যদি তুমি তোমার যদি ট্যাক্স
দিতে হয়। হ্যাঁ, ট্যাক্সটা যদি অনেক বেশি চলে আসে, ট্যাক্সের টাকা যদি অনেক বেশি চলে যায়, তো সেই ক্ষেত্রে তোমার তো একটু কষ্টই হবে, সমস্যা হবে, ব্যবসাটা আরো দুর্বল হয়ে যাবে। তো সেখানে সরকার যদি একটু তোমাকে যদি কর অবকাশ দেয়, আর একটু ভর্তুকিও দেয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মনে করো যে তুমি যদি এই ধরনের সহায়তাগুলো পাও, মানে সরকার থেকে আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের সাপোর্ট গুলো পাও, সেটারে তুমি কি বলবা? সমর্থনমূলক সহায়তা। বুঝছো এবার? তো এবার কি আমরা জি মিস। সমর্থনমূলক সহায়তাটা বুঝছি? জি জি মিস। মিস। হ্যাঁ সুমাইয়া, জি মিস। বুঝছো? জি মিস। আচ্ছা, তার মানে আমরা উদ্দীপনামূলক সহায়তাটা হলো আমার মাথায় কোনো বিজনেসের কোনো আইডিয়া ছিল না, কিচ্ছু ছিল না, বাট আমি এরকম কিছু আহ, সাহায্য সহযোগিতা বা কোনো সোর্স থেকে এরকম কিছু অপরচুনিটিস দেখছি, যেটার জন্য আমার মনে হচ্ছে যে না, আমি একটা বিজনেস শুরু করতে পারি। ঠিক আছে, এটা আমি যে কোনো মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে হই বা যেই স্ট্যাটাস থেকেই হই, সোশ্যাল স্ট্যাটাস থেকে হই, আমার মনে হচ্ছে যে না, আমি একটা বিজনেস নিজের জন্য নিজে কিছু একটা শুরু করতে পারি। আর যখন এই আইডিয়াটা চলে আসবে, মানে উদ্দীপনামূলক সহায়তার পর আবার একটা বিজনেস আইডিয়া আসবে, তো এই আইডিয়াটা আসার পরে সেটার আমি অ্যাকচুয়ালি মানে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আমি যে ধরনের সাহায্য সহযোগিতাগুলো পাবো বিভিন্ন সোর্স থেকে, সেটা কি হবে? সমর্থনমূলক। মানে আমি কিছু একটা করতে চাচ্ছি, সেটা করার জন্য আমাকে কি করতেছে? সাপোর্ট দিচ্ছে। এবার বুঝছি, এটা হলো সমর্থনমূলক। বুঝছো দুটার জি মধ্যে? মিস। হুম। আচ্ছা, তাহলে সমর্থন বুঝলাম। অন্যদিকে সংরক্ষণমূলক সহায়তার মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করা হয়। আচ্ছা, তুমি একটা নতুন ব্যবসা শুরু করে ফেলছো, সেটাকে চালাচ্ছ, চলতেছে, বাট সেই ব্যবসাটা চলার সময়, ঠিক আছে, তোমার কি করতে হবে? তুমি কি মাঝে মাঝে কিছু ঝামেলায় পড়ে যাবে না? ব্যবসাটা কিন্তু তোমার রানিং বিজনেসে মাঝে মাঝে কিছু সমস্যা হয় না? যেমন আমার আরেকটা ব্রাঞ্চ ওপেন করতে হবে, অথবা আমার কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, বা আমার ব্যবসার আধুনিকায়ন, আমার যে যন্ত্রপাতিগুলো বর্তমানে চলতেছে সেগুলো কি করতে হবে? আমার এগুলোর আপডেট করতে হবে, ঠিক আছে, আরো টাকা ইনভেস্ট করতে হবে। বা তোমার ব্যবসাটা কি করতে হচ্ছে, এই যে জায়গায় তুমি ব্যবসাটা করতেছো সেই জায়গাটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, তোমার একদম নতুন আরেকটা জায়গায় শিফট করতে হবে। তো এই ধরনের ঝামেলাগুলোর ক্ষেত্রে বা তুমি ব্যবসাটা বড় করার ক্ষেত্রে যে ধরনের ঝামেলাগুলো পাচ্ছ, মানে ব্যবসা কিন্তু তোমার চলতেছে, রানিং বিজনেস, তো সেই ধরনের ঝামেলাগুলো তুমি যখন দূর করার জন্য যে সাহায্য সহযোগিতাগুলো পাবে, সেগুলো হলো সংরক্ষণমূলক। মানে তোমার ব্যবসাটা যেন কোনো মতে হারায় না যায় বা বিলুপ্ত না হয়, তোমার রানিং বিজনেসটা যেন রান করতে পারে এবং সেটা যেন আরো ভালো হয়, সেই ধরনের মানে সেই জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাবা, সেগুলো হলো সংরক্ষণমূলক সহায়তা। তো এইটা কি বুঝছি সংরক্ষণমূলক সহায়তাটা কি? জি মিস। দুইজনে বুঝছি? জি মিস। আচ্ছা, জিমিস তো বললাম, এখন না বুঝলে তো সমস্যা। সংরক্ষণ বলতে আসলে কি বুঝি এটা তো জানি, যে কোনো কিছু যেন নষ্ট না হয়ে যায়, যা আছে সেটা যেন ঠিকঠাক থাকে, তাই তো? তো ব্যবসার ক্ষেত্রেও জি এটা, মিস। যেটা আছে সেটা যেন ঠিকঠাক থাকে, কোনো মতে নষ্ট না হয়ে যায়, তো সেটা যেন ঠিকঠাক থাকে এবং চাইলে আরো ভালো হয়, সেটার জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো পায়। আচ্ছা, তো আমরা তো তিনটা সুযোগ সুবিধা সম্পর্কে জেনে গেছি না? জি মিস। হ্যাঁ, তো এই তিনটা সহায়তা, সুমাইয়া অ্যাটেন্ডেন্স দাও না, অ্যাটেন্ডেন্সটা দিও তো। হ্যাঁ, তো এই তিনটা সহায়তা কোথা থেকে আসে, মানে কোন প্রতিষ্ঠানগুলো বা কোন সোর্স গুলো থেকে আমরা পাবো, সেটা হলো এইখানে দেখবো। রায়তা একটু পড়ো তো, সহায়তার বিভিন্ন উৎস। সহায়তার বিভিন্ন উৎস। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ব্যবসা উদ্যোগ গ্রহণ ও স্থাপনের সহায়তাকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবদান রেখে চলেছে। ওই সকল প্রতিষ্ঠান দেশে ব্যবসায় বা শিল্প স্থাপনে উদ্যোগ গ্রহণ, শিল্প স্থাপন ও পণ্যদ্রব্য বিপণনের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে থাকে। তাছাড়াও জাতীয় শিল্পনীতিতে ব্যবসা উদ্যোগ গ্রহণ করে সহায়ক বিভিন্ন দিক উল্লেখ করা হয়েছে, যা অনেকের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে। নিম্নে এগুলো তালিকা প্রদান করা হলো। মিস এগুলো পড়বো? তালিকাটা পড়ার আগে এইখানে আমরা দেখি যে এখানে আসলে কি বলছে, যা বলছে সেটা কি বুঝলাম রায়তা? মিস আরেকবার পড়া লাগবে, বুঝিনি। তুমি না রিডিং পড়লা? আচ্ছা, রিডিং পড়ার সময় এমনি শুধু বড় করে পড়ে গেছি, বুঝি নাই। আচ্ছা দেখো, আমাদের দেশে মানে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের সাহায্য সহযোগিতাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়, ঠিক আছে? এই যে আমরা যে তিন ধরনের সহায়তার কথা বলছি, আমাদের বাংলাদেশেও পাওয়া যায়।
তো ওই সকল প্রতিষ্ঠান থেকে মনে কর যে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য যেন বাণিজ্যের ক্ষেত্রে বা শিল্প স্থাপনের ক্ষেত্রে যেন নতুন নতুন উদ্যোগ মানে মানুষজন যেন আগায় আসে, উদ্যোগ গ্রহণ করে। তারপর শিল্প স্থাপন ও পণ্য দ্রব্যের বিপণনের, আমরা তো পণ্য দ্রব্য বিপণন ওই যে গত চ্যাপ্টারে তো পড়ছি, মার্কেটিং অনেক অনেক কাজ না মার্কেটিং করাটা, পণ্য বা সেবার। জি মিস। হ্যাঁ, আবার শিল্প স্থাপন সেটাও তো অনেক বড় একটা কাজ। এই যে আমরা যখন ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কে চ্যাপ্টারটা পড়ছি সেখানে দেখছি না, পড়ছিলাম এই অধ্যায়টা? কারো থেকে রেসপন্স মিস পাচ্ছি না। আবার একটু বলবেন? আচ্ছা, আমাদের আরেকটা অধ্যায় আছে, যে অধ্যায় আমরা দেখছি যে ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কে আমরা পড়ছি, সেখানে আমরা দেখছি না যে ক্ষুদ্র ও কুটির শিল্প গঠন করা কতটা কঠিন কাজ। জি মিস। জি মিস। হ্যাঁ, তো ওই যে আমাদের সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প, তো ওইখানে যখন আমরা পড়ছি তখন দেখছি শিল্প স্থাপনা অনেক কঠিন কাজ। তারপর আমরা আবার নবম অধ্যায় বিপণন সম্পর্কেও পড়ছি। সো এই কাজগুলো কিন্তু সবাই কিন্তু পারবে না, খুব কঠিন কিন্তু, তাই না? এই এতগুলো জি কাজ মিস। সবার পক্ষে কিন্তু সম্ভব না, সবাই কিন্তু সবকিছু জানেও না পারবেও না। তো এই কাজগুলো কিভাবে করতে হবে, কিভাবে মানে কোথায় গেলে এগুলো সম্পর্কে দিক নির্দেশনা পাবো, তো সেগুলোই হলো এইখানে ওই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। দেখো 8টা প্রতিষ্ঠান, মেইনলি 8টা প্রতিষ্ঠানের সম্পর্কে বলা আছে। প্রথমটা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বেসিক, ঠিক আছে। তারপর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এদিকে একটা একার বেশি আসছে। তারপর 3 নাম্বার বাণিজ্যিক ব্যাংক। তারপর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা, ঠিক আছে। প্রথমটা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। মিস হ্যাঁ রায়তা, মিস এই 8টার নাম কি মুখস্থ করা লাগবে? 8টা নাম মুখস্থ করা লাগবে কি না? 8টা নাম মুখস্থ করা লাগবে না, বাট তুমি যে প্রতিষ্ঠানটা যেটা পড়তেছো এখানে কিন্তু প্রায় সবকটা সম্পর্কে আমাদের একটু টুকটাক বলা আছে, বুঝছো? তো কোন প্রতিষ্ঠানটা কি এবং সেটার কাজ কি সেটা সম্পর্কে তোমার জানতে হবে। ওকে। আচ্ছা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, এই যে এটা যে ফুল নেমটা, ঠিক আছে, বেসিক, BSCIC, ঠিক আছে। এটা কিন্তু বানান সহ মুখস্থ করতে হবে, জানতে হবে, এটা ভোলা যাবে না, বুঝছি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে যুক্তফ্রন্ট সরকারের শ্রম, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালনকালে গণপরিষদে একটি ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠার বিল স্থাপন করেন। মানে যখন ওই যে আমাদের দেশ পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল, তো তখন তো তিনি শ্রম, বাণিজ্য, শিল্প মন্ত্রীর দায়িত্ব পালন করতেছিলেন আমাদের মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তিনি এই যে আমাদের এই পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নের জন্য যে একটা কর্পোরেশন তৈরি করা দরকার প্রয়োজন, সেটার জন্য একটা বিল স্থাপন করছিলেন, ঠিক আছে। এরই ফলশ্রুতিতে 1957 সালে 30 মে পূর্ব পাকিস্তানে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ইপসিক, দেখো ইস্ট পাকিস্তান স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, নামটা কি ছিল? ইপসিক, মনে থাকবে? জি মিস। প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার পর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, ওই যে ইর জায়গায় এখন বি চলে আসছে, ইস্ট পাকিস্তানের জায়গায় শুধু বাংলাদেশ চলে আসছে। 2012 সালে বিসিক এর গৌরবময় 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। 2012 সালে হলো 55তম। হ্যাঁ, তারপর বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ, কোন মন্ত্রণালয়ের অধীনে? দাগায় রাখো পেন্সিল দিয়ে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতে প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছে। এটা কিন্তু প্রধান সহায়তাকারী খাত, মানে ক্ষুদ্র কুটির শিল্প সংক্রান্ত যত ধরনের সাহায্য সহযোগিতা আসে সরকার থেকে, সেটার মেইন সোর্স হলো আমাদের বিসি, ঠিক আছে, বুঝছি? প্লিজ আরেকবার বুঝাবেন, বুঝিনি। মানে আচ্ছা, আমাদের সরকার থেকে, ঠিক আছে, সরকারি খাত থেকে ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্প্রসারণ করা এবং এটার উন্নয়ন করার জন্য
মানে আমাদের সারা বাংলাদেশে যত ধরনের ক্ষুদ্র কুটির শিল্প আছে সেগুলো যেন আরো উন্নত হয়, আরো মানুষজন যেন এই শিল্পের দিকে মানে উদ্যোগ নেয়, শিল্প গঠন উদ্যোগ নেয়, সম্প্রসারণ করে, এবং যেগুলো আছে সেগুলো যেন আরো উন্নতি লাভ করে, সেই জন্য সরকার খাত থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা আসে, ঠিক আছে? এবং সেই সাহায্য সহযোগিতাগুলো মেনলি এই প্রতিষ্ঠানটা থেকেই আসে, বুঝছো? এই প্রতিষ্ঠানটা হলো মেইন সাহায্য সহযোগিতা করার জন্য। এবার বুঝছি? জি মিস। তাইলে তুমি যদি একটা ক্ষুদ্র কুটির শিল্প গঠন করো তাহলে সবার আগে কোন প্রতিষ্ঠানের কাছে যাবা সাহায্যের জন্য? শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ে গেলে তোমার সাহায্য করবে? বিসি কে যাইতে হবে, বিসি কে আচ্ছা যে না মিস, ওই সংস্থা যে আছে। বেসিক। হ্যাঁ, আচ্ছা, এই সংস্থার প্রধান কাজগুলো হলো এই জাতীয় শিল্প খাতে উন্নয়নের বিনিয়োগে পরামর্শ প্রদান। মানে তুমি এই ধরনের একটা সংস্থা, মানে কি বলে, একটা ক্ষুদ্র শিল্প বা একটা কুটির শিল্প দিতে চাচ্ছ, এখন সেই শিল্পটা তুমি কিভাবে তৈরি করবা, ঠিক আছে? কিভাবে তুমি বিনিয়োগ করবা, বিনিয়োগের ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা উচিত, ইনভেস্ট করতে গেলে টাকাগুলো তুমি কই থেকে পাইতে পারো, তারপর তোমার প্রাথমিকভাবে কিভাবে শুরু করলে ভালো হয়, এই সংক্রান্ত তোমার যে কোনো ধরনের পরামর্শ যদি দরকার হয়, ঠিক আছে, তাহলে তুমি কোথায় যাবা? এখানে যাবা। দেখো বিসি কে প্রদত্ত অন্যান্য সহায়তাগুলো নিম্নরূপ। কত ধরনের সহায়তাগুলো আমরা পাবো সেগুলো দেখি। প্রথমটা, শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ। কোন ধরনের শিল্প গঠন করা যায়, কত ধরনের শিল্প আছে, ঠিক আছে, শিল্প সংক্রান্ত যাবতীয় তথ্য তোমার ওইখানে সরবরাহ করবে। তারপর উদ্যোক্তা চিহ্নিত করো, তুমি কি আসলে একজন উদ্যোক্তা হইতে পারবা কিনা, নাকি তোমার মধ্যে কোনো সমস্যা আছে, ঠিক আছে? বুঝছি জি কি মিস। সমস্যা আছে, বা তুমি উদ্যোক্তা হইতে হইলে কি কি তোমার লাগবে সেই সম্পর্কে ওনারা তোমার সাথে কাজ করবে, ঠিক আছে? তারপর হলো শিল্প উদ্যোগ উন্নয়ন। তুমি একটা উদ্যোগ নিছো, হ্যাঁ, ওই শিল্প গঠনের উদ্যোগ নিছো, সেই উদ্যোগটা যেন আরো ভালো হয়, ডেভেলপড হয়, উন্নয়ন করা যায় সেটা সম্পর্কেও তারা সাহায্য করবে। তারপর প্রকল্প নির্বাচন। আচ্ছা মেয়েরা, তোমরা তো 6ষ্ঠ অধ্যায় ব্যবসা পরিকল্পনা পড়ছো না? ইউটিউবে আমি ক্লাস আপলোড দিছিলাম, কেউ তোমরা দেখো না? ইউটিউবে ক্লাস দেখছো? দেখো না? দেখছিলাম। সুমাইয়া দেখছে? আচ্ছা, ওইখানে যদি সুমাইয়া দেখে তাহলে সুমাইয়ার মনে থাকবে যে এখানে প্রকল্প নামক কিছু একটা ছিল, ঠিক আছে? পরিকল্পনারই একটা ধরন হলো প্রকল্প। তো ওইটাতে প্রকল্প মানে তুমি কিছু একটা করতে চাচ্ছ, মানে বিজনেস মেইনলি। তো ওই প্রজেক্ট বা প্রকল্পটা কি সেটা নির্বাচন করে দিবে, তুমি কি করতে চাচ্ছ, তারপর প্রকল্পটা আসলে কতটা ভালো, হ্যাঁ, পটেনশিয়ালটি কেমন, সত্যি সত্যি তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা সেটা মূল্যায়ন করবে। তারপর অবকাঠামোগত উন্নয়ন, ঠিক আছে? তারপর ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন, মানে তোমার যদি ম্যানেজমেন্ট করার যদি মানে ক্যাপাবিলিটিস না থাকে, সেটা তুমি কিভাবে করতে পারো, তোমার ব্যবসাটা তুমি শুরু করবে বাট ওইটা নিয়ে তুমি মানে মাথা ভনভন করবে, কিভাবে এটা ম্যানেজ করতে হবে জানো না, এতগুলো লোক নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা জানো না। তো সেটা যেন ঠিকঠাক মতো করতে পারো, তুমি যেন পাজলড না হয়ে যাও, সেটাও তারা সাহায্য করবে। তারপর তুমি যে পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছ সেটা ডিজাইন যদি চাও, তারা অনেকটা সাহায্য করবে, সেটা রেডি করে দিতে পারে, বা ডিজাইন সম্পর্কে মানে তোমাকে সাজেশন দিতে পারবে। তারপর কাঁচামাল সরবরাহে সাহায্য, আচ্ছা, এটাও সাহায্য করবে যে কোথা থেকে তুমি তোমার কাঁচামালগুলো পাইতে পারো, তুমি যে ধরনের পণ্য উৎপাদন করতে চাচ্ছ, মেনলি শিল্প, ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্পের ক্ষেত্রে তো এটা হস্তশিল্প, বুঝছো, বিভিন্ন ধরনের মানে পণ্য তৈরি করে। তো ওই পণ্যর জন্য কোন ধরনের কাঁচামাল লাগবে এবং সেটা কোথা থেকে পাবে সেটার জন্য সাহায্য করবে। তারপর উৎপাদিত দ্রব্য সামগ্রী বিপণনের সহায়তা, তুমি যে পণ্যগুলো উৎপাদন করছো সেগুলো কত সহজে এবং কোথায় গেলে তুমি সহজে এগুলো বিক্রি করতে পারবা, হ্যাঁ, এটার জন্য সাহায্য করবে। তারপর ক্ষুদ্র কুটির শিল্পের রেজিস্ট্রেশন, তুমি যে একটা যে ক্ষুদ্র বা কুটির শিল্প গঠন করছো সেটার রেজিস্ট্রেশনের জন্য খুব সহজে, রেজিস্ট্রেশনের জন্য তারা খুব হেল্প করবে। আচ্ছা, বুঝছি। দেখো, উল্লেখিত সহায়তা ও শিল্প স্থাপন সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য উদ্যোক্তাগণ প্রত্যেক জেলায় অবস্থিত বিসিকে শিল্প সহায়ক কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হয়। 2012 সালে এপ্রিল পর্যন্ত সারা দেশে 74টি, এই লাইনটা দাগাবা, হ্যাঁ, শিল্প নগরী কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট ও 4277টি কারখানা স্থাপন করা হয়েছে। এই সমস্ত শিল্প কারখানায় 33,81,000 লোকের কর্মসংস্থান হয়েছে। বুঝছি? এটা জি মিস। 2012 সালের ইনফরমেশন।